প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবজীবন ইনস্টিটিউট এবং আমি মীর মুদাসসির আলীর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সংখ্যা যদি না থাকতো তাহলে কি আমাদের অস্তিত্ব পাওয়া যেত? সংখ্যা আছে বলে আজকে আমরা টিকে আছি। আজকে আমরা যে 1 লাখ 2 লাখ যে সংখ্যাগুলো বলি সবই হলো বাস্তব সংখ্যার উপহার। সেহেতু আমরা যে ক্লাসটা করতেছি এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আজকে এই সংখ্যা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করার আগে আজকে আমরা একটু প্রথমে আলোচনা করব সংখ্যা কি এবং সংখ্যার ইতিহাস। সংখ্যা আসলে কি তোমরা সকলেই জানো, এই 10টি অঙ্ক মিলে আমাদের মূলত সংখ্যা গঠিত হয়েছে। 0 থেকে 9 পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে এই কয়টা অঙ্ক নিয়েই আমাদের মূলত সংখ্যা। এখন এই সংখ্যা আজকে যে আমরা সংখ্যাগুলো দেখছি এই সংখ্যা এরকম ছিল না। অনেক অনেক আগে সংখ্যার অবস্থান এমন ছিল না। সংখ্যা প্রথমে আবিষ্কার হয় যীশুখ্রিস্ট জন্মের 2000 বছর আগে। তখন এই সংখ্যার ধারণার উৎপত্তি হয়। তখন মানুষ কি করতো? কোনো কিছু সংখ্যা নির্ণয় করতে হয়ে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল বা হাতের বিভিন্ন অঙ্গ দিয়ে সংখ্যাগুলো নির্ণয় করত। তারপরে কি হয়, তার এইভাবে চলতে থাকে। তারপর অনেক 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 বছর আগে রোমানরা তারা এই ধরনের চিহ্নগুলো বের করে। এই চিহ্নের মাধ্যমে তারা সংখ্যা নির্ণয় করে। এই চিহ্নগুলো এখনও আমরা ব্যবহার করি। এই চিহ্নের মাধ্যমে সংখ্যার অনেক প্রচলন বেড়ে যায়। তারপরে আজকে যে আমরা আধুনিক সংখ্যাগুলো দেখি, এই আধুনিক সংখ্যার উৎপত্তি হয় ভারতবর্ষে। আর্যভট্ট নামে এক বিজ্ঞানী, তিনি প্রথমে শূন্য আবিষ্কার করেন। শূন্য এবং 10 ভিত্তিক সংখ্যার আবিষ্কার করেন। 0 এবং 10 ভিত্তিক সংখ্যার মাধ্যমেই আজকে যে আমরা যে সংখ্যা আমাদের সামনে আছে সবই তাদের এই 0 এবং 10 ভিত্তিক সংখ্যার মাধ্যমেই এই সংখ্যাগুলো উৎপত্তি হয়। তো তোমরা সকলে জানলে সংখ্যা কীভাবে তৈরি হয়। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা। তোমরা যদি এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি খুবই মনোযোগ সহকারে দেখো, আশা করি সংখ্যা নিয়ে তোমাদের যে কনফিউশন আছে কোনো কনফিউশন ক্লাস শেষে থাকবে না। তো শুরু করা যাক। বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে আলোচনা করব পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে ইন্টিজার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে আমরা কি বুঝি? অখণ্ড সংখ্যা হলো যে সংখ্যাকে খণ্ডিত করা যায় না। আমরা যে সংখ্যাগুলো আমাদের সামনে আমরা যা জানি 1 2 3 4 -1 -2 -3 0, যত সংখ্যা আমাদের সামনে আছে সবগুলোই হলো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা লিখি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 2 নম্বর হলো 0, 3 নম্বর হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা প্রথমে আলোচনা করি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি। 0 থেকে বড় যত সংখ্যা আছে সবই হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেমন? যেমন 1 2 3 500 615 যত পদের ধনাত্মক সংখ্যা আমরা লিখতে জানি সবই হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1 -2 -3, এভাবে মাইনাস যত প্রকার সংখ্যা আছে সবই হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 0 হলো ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়। তাই 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটাকে মিলে আরেকটা নাম হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা মিলে আমরা বলতে পারি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তোমরা বুঝে গেছো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি। 0 থেকে যত সংখ্যা আছে সবই হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং 0 থেকে ছোট যত সংখ্যা আছে সবই হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 0 নিজে ধনাত্মক না ঋণাত্মক না। আর 0 আর ধনাত্মক মিলে যে সংখ্যাটা লেখা হয় সেটা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে, যে নামটা অনেক ইম্পর্টেন্ট, যে নামটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা।
তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যা, স্বাভাবিক সংখ্যাও তাই। তাহলে কি আমরা কি 1 2 3 4 5 এগুলোকে কি স্বাভাবিক সংখ্যা বলতে পারি না? তো স্বাভাবিক সংখ্যা তাই যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা, একটু আগে তোমরা যেটা জানলে পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা হলো 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে। আর পূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা বর্গ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হলো পূর্ণবর্গ সংখ্যা। যেমন পূর্ণ সংখ্যা, এই পাশে লিখি পূর্ণবর্গ সংখ্যা। তা আমরা জানি 1 পূর্ণ সংখ্যা, 1কে যদি পূর্ণ বর্গ করি তার মানে 1 স্কোয়ার। 1 স্কোয়ার বলতে 1 গুণ 1 সমান 1, তাহলে 1 হলো একটি পূর্ণ বর্গ সংখ্যা। 2 হলো একটি পূর্ণ সংখ্যা, 2কে যদি আমরা স্কোয়ার করি 2 গুণন 2 মানে 4, তাহলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। যেমনই হবে 3 তো একটা পূর্ণ সংখ্যা, এটাকে যদি আমরা লিখি 3 স্কোয়ার 3 গুণক 3 সমান 9। 4কে যদি আমরা পূর্ণবর্গ করি 4 স্কোয়ার সমান 4 গুণ 4 ইকুয়াল টু 16। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 এগুলোর পূর্ণ সংখ্যা, কিন্তু একের পরে পূর্ণবর্গ সংখ্যা কি 4। তাহলে 2 3 এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা? এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। 4-এর পরে কি আছে 9, 9 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। 16 কি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা না কোনগুলো? 2 3 5 6 7 8 এমনভাবে। তাহলে আমরা তো চিনে গেলাম যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা এবং কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা না। এবার আমরা তাহলে ভগ্নাংশ কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে pq হলো পূর্ণ সংখ্যা। তোমরা তো একটু আগে জানলে পূর্ণ সংখ্যা কি। আমরা সবাই জানি পূর্ণ সংখ্যা কোনগুলা, যেখানে q is not equal 1 এবং q is not equal 0 এবং q is not equal 1। তাহলে ভগ্নাংশ হইতে হলে এই কয়টা শর্ত থাকা লাগবে? সংখ্যাকে p/q আকারে থাকতে হবে, যেখানে q এর মান 0 হবে না, q এর মান 1 হবে না, আর p এবং q দুইটাই পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। আমরা একটা উদাহরণ দিয়ে দিই, যেমন 3/4 এটা কি p/q আকারে আছে, 3টা হলো একটা p আকারে আছে, q4টা আছে q আকারে আছে। p এবং q দুইটাই পূর্ণ সংখ্যা, q এর মান 0 নয়, q এর মান 1 নয়। তাহলে কি 3/4 একটি ভগ্নাংশ। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দিই, যেমন 5/2 এটাও একটা ভগ্নাংশ। কেমন? 5 একটা পূর্ণ সংখ্যা, 2 একটু পূর্ণ সংখ্যা, কিন্তু q এর মান এখানে 0 নাই, 1 1ও নাই। তাহলে এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রকৃত আর একটা অপ্রকৃত। তাহলে প্রকৃত কি? ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। যদি হরের মান বড় হয় তাহলে সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন এইটা, এখানে 3 থেকে 4 বড়, 3 হলো লব, 4 হলো হর, হরের মান বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হলো যদি হরের চেয়ে লবের মানটা বড় হয়, যদি হরের চেয়ে লবের মানটা বড় হয় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে হলো 5 লব এবং 2 হর, 2 এর চেয়ে 5 বড়, তার মানে হলো 5/2 হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কি হবে? যদি 5/2 তার মানে হলো 5কে আমরা 2 দ্বারা ভাগ করি, এটাকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি, যেমন এখানে 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তো ভাগ করি আমরা 2 × 4 1, এখানে 0 চলে আসবে, যার জন্য এখানে দশমিক, 5 × 10। দেখো তাহলে কি ভগ্নাংশকে কি আমরা দশমিক আকারে প্রকাশ করতে পারছি? তাহলে আমরা যে কোনো সাধারণ ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা যায়। এখন আমরা ভগ্নাংশের প্রকারভেদটা একটু জানি।
ভগ্নাংশ মূলত দুই প্রকার, একটা সাধারণ আর একটা হলো দশমিক। আমরা তো একটু আগে দেখলাম যে কোন সাধারণ ভগ্নাংশকে দশমিক আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আবার দশমিককে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায়। এখন সেই সাধারণ ভগ্নাংশ আবার কয় প্রকার? প্রকৃত দুই প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যায়। এই দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, একটা হলো সসীম আর একটা হলো অসীম আবৃত। দেখো এখানে তোমাদের এই জিনিসটা একটু কনফিউশন থাকতে পারে। তো আমরা তো একটু দশমিক আকারে দেখছি 2.5, এটা হলো দশমিক ভগ্নাংশ। এটা আবার কয় প্রকার? দুই প্রকার, একটা হলো সসীম আর একটা হলো অসীম আবৃত। তাহলে আমাকে জানতে হবে সসীম কি এবং অসীম আবৃত কি। সসীম হলো দশমিকের পরে যদি নির্দিষ্টভাবে সংখ্যা থাকে, দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যা যদি নির্দিষ্টভাবে থাকে সেটা হলো সসীম। আর অসীম কি? অসীম হলো দশমিকের পরে, এখানে দেখো ডট ডট দিয়ে প্রকাশ করছে, দশমিকের পরে যদি কোনো পূর্ণ সংখ্যা কোনো নির্দিষ্টভাবে না থাকে, চলমান থাকে, সেটা হলো কি? অসীম। আর এবার তাহলে আমরা শিখলাম সসীম কি, অসীম কি। এবার আমরা শিখবো আবৃত্ত কি। এটা হলো মূলত দুই প্রকার, একটা আবৃত্ত এবং আরেকটা হলো অনাবৃত্ত। আবৃত্ত তাকেই বলে যদি দশমিকের পরে সংখ্যাগুলো একই সংখ্যা বারবার আসে, দশমিকের পরে একই সংখ্যা বারে বারে আসে। যেমন 5.4444। দেখো দশমিকের পরে 4 সংখ্যাটা চলমান কিন্তু নির্দিষ্ট নয়, এইটা হলো অসীম। এটা হলো অসীম, আবার একই সংখ্যা বারে বারে আসতেছে বলে এটাকে বলা হয় আবৃত্ত। এইটাকে যদি একই সংখ্যা বারে বারে আসে এটাকে পৌনঃপুনিক আকারে লেখা যায়। এটার মানে হলো 4-এর উপরে পৌনঃপুনিক দিচ্ছে, এটার মানে হলো 4 সংখ্যাটা বারে বারে আসতেছে। দেখো এটা কি ছিল কিন্তু অসীম, কিন্তু এটাকে দেখো সসীমভাবে আকারে প্রকাশ করা যাচ্ছে। অসীম সংখ্যাকেও সসীম আকারে প্রকাশ করা যায়। কখন যায়? যখন একই সংখ্যা বারে বারে আসে। এবার দেখো তাহলে তোমরা এই জিনিসটা তোমরা শিখলাম যে দশমিক কয় প্রকার? সসীম এবং অসীম আবৃত্ত। সসীমটা তো বুঝলা, আর অসীম আবৃত্ত এক প্রকার সসীম। এবার দেখো আমরা মূল যে বিষয় নিয়ে আলোচনা করবো, আমরা সেই বিষয় নিয়েই চলে যাই। এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা আগে শিখছি পূর্ণ সংখ্যা কি, পূর্ণ বর্গ সংখ্যা কি এবং ভগ্নাংশ কি। এগুলো শেখার প্রধান কারণ হলো এগুলো শেখার ফলে আমাদের বাস্তব সংখ্যা যে আলোচনাটা আমরা করবো সেটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তাই এগুলো এই জন্যই শেখা যাতে আমাদের এই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনাটা আর একটু ইজি হয়। এবার দেখো আসলে বাস্তব সংখ্যা কি। কেউ যদি জিজ্ঞাসা করে বাস্তব সংখ্যা কি, আমরা তো বলে দিই যে বাস্তবে যে সংখ্যায় পাওয়া যায় সেগুলোই বাস্তব সংখ্যা। হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে আমরা বইয়ের ভাষায় যদি বলি সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা। তাহলে দেখো সংজ্ঞা অনুযায়ী কি আছে এখানে আসে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ভিতরে কয়টা জিনিস থাকবে? একটা মূলদ থাকবে আর একটা অমূলদ থাকবে। তাহলে মূলদ এবং অমূলদ মিলে গেল বাস্তব সংখ্যা। তাহলে আমাদের শিখতে হবে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ। তাহলে মূলদ কি? মূলদ হলো যদি দশমিকের পরে কোনো সংখ্যাকে নির্দিষ্টভাবে পূর্ণ আকারে প্রকাশ করা যায় সেটা হলো মূলদ। যেমন আমি একটা উদাহরণ দিই, 2.5। দেখো দশমিকের পরে এই সংখ্যাকে পূর্ণ আকারে নির্দিষ্টভাবে প্রকাশ করা যাচ্ছে। তার মানে যে সংখ্যাকে দশমিকের পরে পূর্ণ আকারে নির্দিষ্টভাবে প্রকাশ করা যায় সেটাই হলো মূলদ। তাহলে তোমরা বলতে পারো 4.2525
এই সংখ্যাটা চলমান, তাহলে এটা কি মূলত হবে? হ্যাঁ, এটা মূলত হবে। কারণ এই চলমান সংখ্যাকেও, এই অসীম সংখ্যাকেও আমরা দশমিকের পরে নির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? আমরা তো একটু আগে যেটা শিখলাম, যদি দশমিকের পরে একই সংখ্যা বারে বারে আসে, সেটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। যেমন 2, 5, প্রতিবারে দেখো 2, 5, 2, 5, 2, 5 সংখ্যা আকারে আসতেছে। তার মানে এটাকে কি এই পৌনঃপুনিক আকারে নির্দিষ্টভাবে লেখা যায়। তাহলে মূলত সংখ্যা অনুযায়ী আমরা বলছি, যদি দশমিকের পরে কোনো সংখ্যাকে নির্দিষ্টভাবে লেখা যায়, সেটা হলো মূলদ সংখ্যা। সেটা পৌনঃপুনিক আকারেও থাকতে পারে বা পৌনঃপুনিক আকারেও নাও থাকতে পারে। মূলত যদি নির্দিষ্টভাবে শেষ হয়, সেটাই হলো মূলদ। এখন আমরা সংখ্যা আকারে লিখি। মূলদের সংখ্যাটা কি হবে তাহলে? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, p এবং q পূর্ণ সংখ্যা এবং q ইজ নট ইকুয়াল 0, q এর মান কখনোই 0 হবে না, এবং pq সহমৌলিক। দেখো, তাহলে আমরা এটাকে যদি সংখ্যা আকারে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং p এবং q হবে পূর্ণ সংখ্যা এবং q ইজ নট ইকুয়াল 0, pq সহমৌলিক। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই, 10/3। দেখো, এটা একটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। p একটা পূর্ণ সংখ্যা, মানে 10 পূর্ণ সংখ্যা, q 3 এটা পূর্ণ সংখ্যা, q ইজ নট ইকুয়াল 0, এখানে q এর মান 0 নয়। হ্যাঁ, এখন দেখো, এটাকে যদি আমরা একটু আগে আমরা যেটা বলছি, মূলদ সংখ্যা চেনার উপায়টা, এইটাকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি, দেখো এটাকে আমরা ভাগ করি। এটাকে আমরা ভাগ করি, প্রথম তারিখ কি হয়? 3 3 9, 0.3 3 9, 3 3 9, এভাবে চলমান থাকবেই। তার মানে কি, দেখো এটা কিন্তু অসীম চলে আসছে, কিন্তু মূলদ হতে হলে অসীম হবে না। কিন্তু একই সংখ্যা বারে বারে আসতেছে বলে এটাকে আমরা লিখতে পারি 3.3 পৌনঃপুনিক। এই সংখ্যাটাকে দশমিকের পরে পৌনঃপুনিক আকারে শেষ করা যায়। যেহেতু পৌনঃপুনিক আকারে শেষ করা যাচ্ছে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে তোমরা আশা করি তোমরা মূলদ সংখ্যা বুঝছো। এবার দেখো, অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হইতে হলে 3টা শর্ত থাকা লাগবে। এক হলো দশমিক থাকা লাগবে, অসীম হবে এবং অনাবৃত হবে। অমূলদ সংখ্যা চেনার জন্য 3টা শর্ত থাকবে। এক হলো দশমিক থাকা লাগবে, অসীম থাকবে ও অনাবৃত থাকবে। অনাবৃত কি? অনাবৃত হলো যে সংখ্যা, একই সংখ্যা বারে বারে আসবে না, বিভিন্নভাবে বিভিন্ন রকম সংখ্যা আসবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি 3.250391 অসীম মানে অসীম। দেখো, এটা একটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? দশমিক আছে, সংখ্যাটা অসীম, অনাবৃত। দেখ, কোনো সংখ্যায় বারে বারে নাই, এক এক সময় এক একটা সংখ্যা চলে আসছে। তাহলে এই 3টা শর্ত যেহেতু এই সংখ্যার ভিতরে আছে, এটা হলো একটা অমূলদ সংখ্যা। তাহলে আমি আশা করি তোমরা মূলদ এবং অমূলদ এই 2টা সংখ্যা দেখলে চিনতে পারবা। দেখো, এখন এই বাস্তব সংখ্যা আমরা এতক্ষণ যে ক্লাসটা দেখলাম, এই ক্লাসটা যা শিখলাম, এটাকে আমরা একটা শ্রেণী বিভাগে ভাগ করি, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে বাস্তব সংখ্যা কয় প্রকার? 2 প্রকার। এটা মূলদ আর এটা হলো অমূলদ। হ্যাঁ, তাহলে মূলদ আবার কয় প্রকার? মূলদ হলো 2 প্রকার। একটা পূর্ণ সংখ্যা, তোমরা যে ক্লাসের প্রথমে যেটা শিখলা পূর্ণ সংখ্যা, সেটা হলো এক ধরনের মূলদ।
পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, এই দুইটাই আমরা ক্লাসে প্রথমে শিখেছি। এই দুটাই হলো মূল সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার তিন প্রকার, সেটা তো প্রথমে তোমরা দেখলাম। এক হলো ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। ভগ্নাংশ কয় প্রকার দেখলে? দুই প্রকার, একটা সাধারণ, একটা হলো দশমিক। আবার দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো মৌলিক, এক এবং যৌগিক। হ্যাঁ, এবার দেখো সাধারণ ভগ্নাংশ কয় প্রকার দেখছিলাম? একটা হলো প্রকৃত, আর একটা হলো অপ্রকৃত। অপ্রকৃতকেও মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়। এবার দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, একটা হলো সসীম আর একটা হলো অসীম। আকৃত, হ্যাঁ, আর এটা হলো ওয়ান। আর অমূলদ চেনার হলো তিনটা উপায়, সেটা তো একটু আগে আমরা দেখালাম, সেটা আরেকবার লিখি। একটা দশমিক থাকবে, অসীম হবে এবং অনাবৃত্ত হবে। তাহলে দেখো, যদি কোনো মৌলিক সংখ্যা হয় সেটাও মূলদ হবে, কোনো যৌগিক সংখ্যা সেটাও মূলদ হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটাও মূলদ, সাধারণ ভগ্নাংশ সেটাও মূলদ, যেমন সসীম সংখ্যা সেটাও মূলদ। তাহলে মূলদের এই প্রকার ভেদে যেটাই পড়বে সেটাই হলো মূলদ। আর অমূলদ হইতে হলে এই তিনটা সত্য থাকলেই আমরা অমূলদ চিনতে পারবো। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি খুবই মনোযোগ সহকারে দেখছো। আর এই ক্লাসটা প্রথম থেকে দেখলে তোমাদের সংখ্যা নিয়ে যত প্রকার কনফিউশন থাকে, অনেকে মিশ্র ভগ্নাংশ বা মূলদ, অমূলদ এগুলো চিনতে পারে না। এই ক্লাস দেখার পরে আমি আশা করি তোমরা যে কোনো সংখ্যা দেখলেই চিনতে পারবা কোনটা কোন ধরনের সংখ্যা। তো ভালো থাকো। আগামী ক্লাসে আমরা এর পরের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।